পরতে পরতে কত যে বাধা আছে তার সবগুলোর সাথে মোকাবেলা করে আর যেন সমাজে টিকে থাকতে পারছে না মৃত্যুঞ্জয়। সমাজ যেন মৃত্যুঞ্জয় ও তার বাবা স্বপন মাঝিকে আর টিকতে দিবে না। এ সমাজ বড়ই নিষ্ঠুর। দেখা যাক মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত কোথায় যেয়ে নিজের সার্থকতা পায়। কিছুক্ষণ পর স্বপন মাঝিও ছেলের পাশে যেয়ে শুয়ে পড়ল। মৃত্যুঞ্জয়, এদিকে আয় তো বাবা। হ্যাঁ, আসছি। এবার পুজোয় তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না। না বাবা, এবার আমাকে নতুন কাপড় দিতে হবে। আমি মামা বাড়ি যাব। তুই চলে গেলে আমার যে খুব কষ্ট হবে। তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকেই অবলম্বন করে বেঁচে আছি। মৃত্যুঞ্জয় ভাবছে, সত্যি তো, আমি মামা বাড়ি চলে গেলে বাবা একা হয়ে যাবে। এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি ছাড়া আর বাবার কেউ নেই। অন্যদিকে স্বপন মাঝিও ভাবছে, সত্যি তো, মামরা ছেলে যেতে চাইছে, যাক, ওর আনন্দই তো আমার আনন্দ। চল, মাছ ধরতে যেতে হবে, আজ অনেক বেলা হয়ে গেল। জাল ও ঝাঁকা নিয়ে স্বপন মাঝি ও মৃত্যুঞ্জয় নদীতে মাছ ধরতে বের হয়ে গেল। বাবা, গতকাল কিন্তু আমরা মাছ পাইনি। আজও যদি না পাই কি হবে? ঘরে কোনো খাবারও নাই। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছি। আমার মনে হয় আজ আমরা মাছ পাবো। দেখছিস, নদীতে ভাটা চলে আসছে। সত্যি স্বপন মাঝি আজ অনেক মাছ পেল। বিকালে সে মাছ বাজারে নিয়ে বিক্রি করলো এবং বাজার করলো। মৃত্যুঞ্জয়ের জন্য নতুন জামাও কিনলো। মৃত্যুঞ্জয় অনেক খুশি হলো। ছেলের খুশি দেখে স্বপন মাঝির চোখে পানি চলে আসে। চোখ মুছতে মুছতে ভাবছে, প্রতিদিন যদি এভাবে মাছ পেতাম তাহলে ভালোই হতো, আমাদের আর অভাব থাকতো না। এসব কথা চিন্তা করতে করতে তারা বাড়ি পৌঁছে গেল। তুই বাজারগুলো ঘরে নিয়ে যা, আমি গরুটা গোয়াল ঘরে বেঁধে রেখে আসি। আচ্ছা যাও, বিকেলে তো খড় দেওয়া হয়নি, কিছু খড় দিয়ে দিও বাবা। আচ্ছা দিব, তুই শুয়ে পড়, কাল সকাল সকাল বের হতে হবে। মৃত্যুঞ্জয়ের বয়স এখন 17 বছর, তাইও এখন সংসারের হাল ধরেছে। তাই এখন স্বপন মাঝি বাড়িতেই থাকে। বাবা, আমি নদীতে গেলাম। আচ্ছা যা, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। মৃত্যুঞ্জয় নদীর দিকে যাওয়ার সময় ঋষি মশাইয়ের মেয়ে রীতা পিছন থেকে ডাক দেয়, ওই মাঝি, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমার সাথে আবার কিসের কথা? মাছ লাগবে আজ? না, মাছ লাগবে না। তাহলে ডাকলে কেন? আমার যেতে হবে তাড়াতাড়ি, বেলা অনেক হয়েছে। তুমি তো মাঝি, মাছ ছাড়া আর কি বা বুঝো? হা হা হা, আমি তো মাঝি, মাছ ছাড়ার কি বুঝি বলো? আচ্ছা যাও, কাল বিকেলে বটতলায় আমার সাথে দেখা করো। আচ্ছা, আমি তাহলে আজ যাই। পরের দিন বিকালে মৃত্যুঞ্জয় বট গাছের নিচে গেল। যে দেখে ঋষির মেয়ে রীতা বসে আছে। রীতা মৃত্যুঞ্জয়কে সেই ছোটবেলা থেকেই মনে মনে ভালোবাসে। সে কথা আজ অপকটে মৃত্যুঞ্জয়কে বলে দেয়। রীতাকেও মৃত্যুঞ্জয়ের ভালো লাগে, তাই আর কথা না বাড়িয়ে সম্মতি জানিয়ে দিল। সন্ধ্যা হয়ে আসছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো। আচ্ছা রীতা, আমি তো মাঝির ছেলে, তুমি ঋষির মেয়ে, সমাজ কি আমাদের ভালোবাসা মেনে নিবে? সমাজ আমায় সুখী করবে না, আমায় সুখী করবে মৃত্যুঞ্জয়, তাই আমি সমাজ নিয়ে চিন্তা করি না। তবুও আমি ভয় পাই, তোমার বাবা বা গ্রামের কেউ জানলে আমায় মেরেই ফেলবে। ভয় পেও না, আমি তোমার সাথে থাকব। সন্ধ্যায় কথা বলতে বলতে বাড়ি ফেরার পথে রঘু কাকা ওদের দেখে ফেলে। কি মাঝির পোলা, নদী রেখে ডাঙায় মাছ ধরছো নাকি? না কাকা, ঋষি কাকাদের নাকি মাছ লাগবে, তার জন্যই রীতা আমাকে ডেকে পাঠিয়েছিল। ঋষি বাবুর মাছ লাগবে না কি লাগবে সেটা আমি জানতে পারবো ঋষি বাবুর কাছে গেলেই। কাকা, তুমি বাবাকে কিছু বলো না,
মৃত্যুঞ্জয়ের কোনো দোষ নাই, আমিই ওকে ডেকেছি। তুই চুপ কর। সি সি সি, শেষ পর্যন্ত মাঝির ছেলের সাথে ঘোর পাপ। শেষ পর্যন্ত রঘু কাকা ঋষিবাবুকে ঘটনাটি জানালো এবং একে একে গ্রামের সকলের কাছে পৌঁছে গেল মৃত্যুঞ্জয় ও রীতার ঘটনাটি। গ্রামের সকলেই কানাকানি শুরু করলো। ঋষিবাবু ঘোষণা করে দিল আগামী শনিবার মৃত্যুঞ্জয়ের বিচার করা হবে। ঘোষণা অনুযায়ী শনিবার বিচার বসলো এবং বিচারে মৃত্যুঞ্জয়কে দোষী সাব্যস্ত করলো। মাঝির ছেলে হয়ে ঋষিবাবুর মেয়েকে ভালোবাসার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুঞ্জয়ের মরদেহ আগুনে পুড়িয়ে শ্মশান ঘাটে রেখে সকলেই চলে আসে। পড়ে থাকে শুধু মৃত্যুঞ্জয়ের বৃদ্ধ বাবা স্বপন মাঝি। শুনেছি ঋষিবাবুর মেয়ে রীতাও নাকি সেই বটগাছের নিচে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।